আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব কৃষি শিক্ষা বিষয়ের ৩ নম্বর অধ্যায় টাইপ 1 ভিত্তিক এমসিকিউ নিয়ে। টাইপ 1 এর আলোচ্য বিষয় হচ্ছে বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসল ও ফসলের জাত। অর্থাৎ আমরা বুঝি যে বিরূপ আবহাওয়া মানে কি? বিরূপ আবহাওয়া মানে হলো যে আবহাওয়া ফসলের জন্য আসলে অনুকূল আর কি, যেটা বলা হয়। আমরা যদি বলি প্রতিকূল বা অনুকূল, যদি যেমন মনে করো যে শীতকালে বেশি শীত পড়ছে, ঠিক আছে, আবার যদি গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা, অন্যদিকে বন্যা, জলবদ্ধতা, এগুলো কি ফসলের জন্য বিরূপ আবহাওয়া আমরা বলতে পারি। তো এইরকম এক একটা আবহাওয়ার জন্য এক এক ধরনের ফসল আছে। খরা সহিষ্ণু ফসল আছে, যেমন বন্যা সহিষ্ণু ফসল আছে, তেমন এইসব সহিষ্ণু ফসল এমনকি ফসলের জাত নিয়ে এই টপিকের এমসিকিউ। আমরা চলে যাব প্রথম অধ্যায়ে, প্রথম নম্বর প্রশ্নে। প্রথম 1 নম্বর প্রশ্ন আমরা দেখব যে দেখো কি বলেছে, বিরূপ পরিবেশ ফসল উৎপাদনের পূর্ব শর্ত কোনটি? অর্থাৎ এই যে এমন পরিবেশ, এই পরিবেশগুলোর আমরা যে কিছুক্ষণ আগে আমি বললাম যে জলাবদ্ধতা, বন্যা, এইসব পরিবেশগুলোর জন্য ফসল উৎপাদনের শর্তই হচ্ছে যে উপযোগী ফসল, অর্থাৎ যেই পরিবেশে যেই ফসল যেই রকম সেই রকম ফসল তার ওই জন্য দরকার। আমরা যদি বলি সঠিক জমি নির্বাচন না, দেখো উপযোগী ফসল নির্বাচন অবশ্যই। বন্যা এলাকা যদি হয়ে থাকে তাহলে বন্যা সহ্য করতে পারে এমন ফসল তোমাকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। যথাযথ পরিচর্যা করা, আগে নির্বাচন করব, তারপর অধিক পরিমাণ সার, আগে হচ্ছে কি ফসল উৎপাদনের যে মূলত শর্তটা সিলেক্ট করা, আমাদের ফসলটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এরপর চলে যাব 2 নাম্বার। 2 নম্বর বলেছে আমাদের দেশে শীত বেশি পড়লে এবং কি শৈত্যতাপ দীর্ঘস্থায়ী হলে কোনটির ফলন ভালো হয়? সবসময় শীত বেশি পড়লে মূলত কি হয়? এখানে গোল আলু আর গম সবসময় মাথায় রাখবে যে শীত বেশি পড়লে গোল আলু আর গম, এই দুইটা যে ফসল আছে, এই দুইটা ফসলের উৎপাদন এবং কি ফলন অনেক বেশি এবং কি ভালো হয়। এরপর আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে বলেছে শীত সহিষ্ণু ধান কোনটি? অর্থাৎ শীতকাল, অতি শীতকাল, অতি শৈত্য প্রবাহ সহ্য করতে পারে এমন ফসল, অর্থাৎ এমন ধানের জাতের কথা বলেছে। সবগুলো ধানের জাত সব কি খরা সহ্য করতে পারে? কিছু ধানের জাত আছে খরা সহ্য করতে পারে, কিছু আছে শীত সহ্য করতে পারে। তাহলে শীত সহ্য করতে পারে কোনটা? একটা হচ্ছে যে কি এখানে বৃধান 32, এখানে বলছে 14, বৃধান 45, এখানটা হবে কি বৃধান 36, আর বৃধান আমরা যদি বলি 55। হ্যাঁ, এই দুইটা বৃধান 55 আর 36কে আমরা কি বলবো? শীত সহিষ্ণু ধানের জাত। এই দুইটা সবসময় মাথায় রাখবে। ওকে, তারপর আমরা দেখব 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন বলেছে বৃধান 55 কত সালে অনুমোদন লাভ করে? বৃধান 55 2011 সালে অনুমোদন লাভ করে থাকে। এটা ক্যান্টনমেন্ট স্কুলের একটা কোশ্চেন। 5 নাম্বার বলেছে কোনটি খরা অসহিষ্ণু ফসল? খরা সহিষ্ণু মানে খরা সহ্য করতে পারে, অসহিষ্ণু মানে যেটা সহ্য করতে পারে না। ওকে, তাহলে খরা সহ্য করতে পারে না এমন ফসল হচ্ছে, সেটা হচ্ছে কি লাউ। ঠিক আছে, লাউ খরা সহ্য করতে পারে না, ওর কি দরকার? পানির দরকার হয় এবং কি মাটি সতেজ দরকার হয়, ও খরা সহ্য করতে পারে না। তারপর দেখবো 6 নাম্বার কোনটি খরা সহিষ্ণু ধানের জাত? আমরা শীত সহিষ্ণু ধানের জাত পড়েছি বৃধান 55, বৃধান 36, রাইট? তাহলে এখন আমরা পড়বো যে কি, দেখো বৃধান 57, অবশ্যই বৃধান 57 এবং কি বৃধান হচ্ছে 56, 57 এই দুইটাকে কি বলবো? খরা সহিষ্ণু ধানের জাত। ওকে, তারপরে আমরা চলে যাব পরবর্তীতে 7 নাম্বার খরা সহিষ্ণু গমের জাত কোনটি? খরা সহিষ্ণু গমের জাত হচ্ছে প্রদীপ আর হচ্ছে গৌরব। প্রদীপ আর গৌরবের একটা নাম আছে বাড়ি গম 20, বাড়ি গম 24। হ্যাঁ, এটাকে কি বলা হয়? প্রদীপ ও গৌরব। বাকি সবগুলোই ধানের জাত দিয়ে উল্লেখ করা আছে। ওকে, তার মানে 7 হবে উত্তর 1 নাম্বার। এরপরে আমরা চলে যাব 8 নাম্বার। 8 নম্বরে বলেছে বাংলাদেশের কোন অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব দ্রুত বেড়ে? দক্ষিণ অঞ্চলে। এটা কি হচ্ছে? দক্ষিণ অঞ্চলে কি লবণাক্ততার প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরপর 9 নম্বর প্রশ্নে যাব। লবণাক্ততা মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করতে ফসলের অসুবিধা? লবণাক্ত মাটি থেকে মূলত পানি, পানি উপাদানটা যখন সংগ্রহ করবে অ্যাকুরেট পানিটা, সেটা সংগ্রহ করতে ফসলের অনেক কি অসুবিধা
হয়ে থাকে। এরপর আমরা চলে যাব 10 নাম্বার। 10 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কি এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে বইয়ে, আমাদের দেখো ছক আকারে থাকে, সেই ছক থেকেই আমাদের দেখো এমসিকিউ। উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত, উত্তম লবণাক্ততা বেশি থাকে, তাই তো। সিম আর গাজর, সিম আর গাজর হচ্ছে আমাদের বইতে 3 ক্যাটাগরি আছে, একটা উত্তম লবণাক্ততা, একটা মধ্যম, আর একটা লবণাক্ততা সংবেদনশীল। তাহলে দেখো এটা কি বলতো, সিম আর গাজর হচ্ছে সংবেদনশীল, আমি সংবেদন দিয়ে রাখছি, সং দিয়ে রাখলাম। তারপর এখানে আরেকটা আছে তুলা ও স্ট্রবেরি। আচ্ছা দেখো, তুলা হচ্ছে উত্তম, আমরা তুলাটা উত্তম ধরতাম, বাট স্ট্রবেরিটা কি দিয়েছে, সংবেদনশীল, সংবেদন। ওকে, তারপরে দেখো 3 নম্বর সুগার বিট ও সুপারি। সুগার বিট আর সুপারি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল। মরিচ ও বরবটি, মরিচ ও বরবটি হচ্ছে কি বলতো, দুইটাই মধ্যম, ঠিক আছে, মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল। এখন 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 11 নম্বর প্রশ্নে বলেছে কোনটি মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল, অর্থাৎ লবণাক্ততা মিডিয়াম মাত্রায় সহ্য করতে পারে কোন ফসল, তাই তো। কোন ফসল আমরা যদি একটু দেখি, সেটা একটা দেওয়া আছে অপশনে তুলা। আচ্ছা দেখো, তুলা কি লবণাক্ততা মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল? না, তুলা কি বলতো, তুলা হচ্ছে কি উত্তম, তুলা হচ্ছে উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল, এটা উত্তম, আমি উত্তম। ওকে, তারপরে যদি বলি লেবু, লেবু হচ্ছে সংবেদনশীল লবণাক্ততা সংবেদনশীল। ওকে, তারপরে যদি দেখি জব, হ্যাঁ জবটা কি আমাদের মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল। ওকে, তারপর বলছে তাল, তাল সেম এজ আমাদের এটা কি উত্তম। ওকে, তাহলে একের উত্তর হবে 3। এরপর আমরা 12 নম্বরে যাব, কোনটি লবণাক্ততা সংবেদনশীল ফসল। ওকে, লবণাক্ততা সংবেদনশীল ফসল আমরা যদি বলি, একটা আছে আম, মুগ, তারপর বলছে সুপারি। সুপারিটা কি বলতো, সুপারি হচ্ছে উত্তম, আর মুগ আর আমরা হচ্ছে কি দুইটাই মধ্যম, আর আম হচ্ছে কি এখানে সংবেদনশীল ফসল, এই দুইটাই হচ্ছে মধ্যম। ওকে, তারপর আমরা তার মানে এরপর চলে যাব পরবর্তী 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে নিচের কোন ফসলগুলো মধ্যম লবণাক্ততা সংবেদনশীল। মধ্যম লবণাক্ততা সংবেদনশীল আমরা যদি লবণাক্ত ফসল, একটা আছে মরিচ, আমরা ভুট্টা, এই তিনটাই কিন্তু মধ্যম লবণাক্ততা, ঠিক আছে। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। এরপর বলছে আম, ডালিম, সিম, তারপর দেখো বলছে যে ডাল, তুলা। আচ্ছা, তারপর এখানে কিন্তু আছে কি একটা সংবেদন, আর একটা লিখছে কি উত্তম, হ্যাঁ ধৈঞ্চা। তারপর এখানে দেখো মধ্যম, তারপরে হচ্ছে যে উত্তম সংবেদন, এভাবে লিখছে উত্তম সংবেদন, আমি এইভাবে দিয়ে চিহ্ন দিচ্ছি, মানে কি এখানে মিক্সড আপ করা আছে, বাট এটাই হচ্ছে কি মধ্যম লবণাক্ততা সংবেদনশীল ফসল। এরপরে চলে যাব 14 নাম্বার, দেশের উপকূলীয় লবণাক্ততা এলাকার ফসল কোনটি। উপকূলীয় এলাকার লবণাক্ততার ফসল হচ্ছে এখানে খেজুর বলছে, খেজুর কোনোদিনও উপকূলীয় এলাকার লবণাক্ততা সহিষ্ণু ফসল নয়, সুপারিও নয়, এখানে উপকূলীয়, বিশেষ করে এটা বলেছে উপকূলীয়। সুপারি উত্তম লবণাক্ততা, বাট উপকূলীয় নয়। গমও কিন্তু উপকূলীয় নয়, ধান, হ্যাঁ ধান উপকূলীয় অঞ্চলে হয়ে থাকতে পারে। এরপর আমরা চলে যাব 15 নাম্বার। 15 নাম্বার আমরা দেখব কি বলেছে, ধানের লবণাক্ততা সহিষ্ণু জাত। দেখো আমরা কিন্তু শীতের পড়েছি, খরার পড়েছি, ধানেরটা পড়বো, তাই তো, মানে লবণাক্ততাটা পড়বো। লবণাক্ততার ক্ষেত্রে এখানে দেখো লবণাক্ততা যদি আমরা দেখি, এখানে বলছে বিধান 53, আমরা যদি বলি এটা হচ্ছে যে 15-4 হবে, বিধান 53। লবণাক্ততা সহিষ্ণু যদি জাতের কথা বলি, তাহলে কিছু আছে, যদি বলি বিধান 40, হ্যাঁ বিধান 41, 47, আমি ভাক্কা লিখছি, আচ্ছা যাই হোক, এটা কোনোভাবে সোজা করা যেত। আচ্ছা ওকে, আচ্ছা আমি এটা বাঁকা লিখে ফেলেছি, আমরা একটু দেখি যে আমি আমাদের হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু যদি বলি বিধান 40, বিধান 41, বিধান 57, বিধান 53, এরকম করে 63 আছে, আরো কয়েকটা আছে, বাট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার এমসিকিউ এর জন্য। ওকে, তো এগুলো একটু মোটামুটি দেখে রাখবে। ওকে, তারপরে আমরা তার মানে কি এটার উত্তর হবে 15, উত্তর হবে 4।
এখন দেখবো বৃধান 47, বৃধান 47 সেম, এটা লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত। এটা কত হবে, যে এটার জীবনকাল কত হবে, এটা জীবনকাল হবে 152 দিন। ওকে, এরপর বলছে যে 17 নম্বর প্রশ্ন বলছে ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে বেশি, প্রতিকূল পরিবেশে একটা ধানের জাত হচ্ছে বিনা ধান 8, বিনা ধান 8 সব রকম পরিবেশে কার্যকরী। ওকে, এরপর চলে যাব 18 নম্বর বৃধান 44, বৃধান 44 জাতের ধান কত সেন্টিমিটার প্লাবন মানে বন্যাটা সহ্য করতে পারে, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার প্লাবন সহ্য করতে পারে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব সৈকত, সৈকত কোন ফসলের জাত, সৈকত কোন ফসলের জাত, সৈকত মূলত আলুর জাত। তাহলে কিসের জাত এটা, সৈকত অনেকে মনে করে গমের জাত, এটা কিন্তু পরীক্ষায় প্রথমে এমসিকিউতে থাকে তো এটা মনে করে গম, আর সৈকত কিন্তু মূলত আলুর জাত। এরপর আমরা দেখব যে দেশের বিস্তৃত 20 নম্বর প্রশ্ন, বিস্তৃত বন্যা প্রবণ এলাকার প্রধান ফসল কোনটি, বন্যা প্রবণ এলাকার জন্য প্রধান ফসল কোনটি, বন্যা প্রবণ এলাকার ক্ষেত্রে প্রধান ফসলে আমরা ধরবো কি ধান, বন্যা সহ্য করতে পারে এমন জাতের ধান। এরপর বলবো নাভি জাতের আমন ধান কোনটি, নাভি জাতের আমন ধান হচ্ছে BR22, এটা পরীক্ষায় অনেক আসে, রিসেন্টলিও আসতেছে, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। BR22 বইয়ের লাইন যেগুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে, বইয়ের লাইনগুলো হুবহু তুলে দিয়েছে, এখানে আসলে আমার বোঝানো কিছু নেই, বইয়ের লাইন থেকে হুবহু তোমার এমসিকিউ তুলে দিয়েছে। কিরণ ও দিশারি কোন ফসলের জাত, এখানে দেখো কিরণ ও ফসলি দিশারি এটা হচ্ছে ধানের জাত, কোনটা ধানের জাত। এরপর 23 নাম্বার বলছে কোন জাতের আখে উচ্চ মাত্রায় চিনি থাকে। আচ্ছা, আখের যদি ক্ষেত্রে, আখের জাতের ক্ষেত্রে অনেকগুলো জাত আছে, সব থেকে উচ্চ মাত্রায় যদি চিনি থাকে সেটা হচ্ছে ঈশ্বরদী 38। ওকে, এখন আমরা 24 নম্বর প্রশ্নে দেখব। 24 নম্বর প্রশ্নে কি বলেছে, আখের কোন জাতটি একাধিক পরিবেশে একাধিক পরিবেশে অভিযোজনের সক্ষম। আমরা যদি বলি কোনটা একাধিক পরিবেশে অভিযোজনের সক্ষম, দেখো আমরা জানবো ঈশ্বরদী 40, ঈশ্বরদী 40 একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম। ওকে, এরপর দেখবো 25 নাম্বার আমন ধানের পরাগায়নে বাধাগ্রস্ত হয়, বায়ু প্রবাহ ঠিক মতো না হলে, না বায়ু প্রবাহের সাথে পরাগায়নের এখানে কোনো সম্পর্ক নেই, তবে তাপমাত্রা কমে গেলে বাধাগ্রস্ত হবে, সঠিক সময় চারা রোপণ না করলে বাধাগ্রস্ত হবে। তাহলে উত্তর হবে 2 আর 3, অর্থাৎ 3 নাম্বার। এরপর আমরা দেখব 26 নাম্বার প্রশ্ন। 26 নাম্বার প্রশ্নে দেখব ধানের খরা সহিষ্ণু জাত। আমরা খরা সহিষ্ণু জাত জানি 56 আর 57, 56 আর 57 এই দুইটাকে বলবো ধানের খরা সহ্য করতে পারে, তাহলে 1 ও 2। এরপর আমরা দেখব 27 নাম্বার প্রশ্ন বলছে খরা সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য কি। খরা সহিষ্ণু ফসলরা হয় গভীরমূলী হয়, সরু পাতা যুক্ত হয়ে থাকে, এটা সঠিক, শাখা প্রশাখা যুক্ত হয়ে থাকে এবং কি কোণগুলো খুব দৃঢ় হয়। ওকে, তা এটা হচ্ছে ওদের পয়েন্ট, এটা কিন্তু তিনটাই সঠিক। এরপর আমরা দেখব খরা সহিষ্ণু গমের জাত। খরা সহিষ্ণু গম দুইটা, একটা প্রদীপ আর হচ্ছে গৌরব। ওকে, সরি, একটা হচ্ছে প্রদীপ আর একটা হচ্ছে গৌরব। আচ্ছা, প্রদীপ আর গৌরবের একটা নাম আছে, প্রদীপ আর গৌরবের একটা নাম আছে, সেটা হচ্ছে বাড়িগম 20, বাড়িগম 24। ওকে, এটা হচ্ছে কি প্রদীপ আর গৌরবের নাম। ওকে, তার মানে এটা হবে কি 1 ও 2। এরপর দেখো বিনা ধান 8 রোগ প্রতিরোধে ক্ষমতা সক্ষম আমন মৌসুমে চাষ করা যায়, লবণাক্ততা এলাকায় চাষ করা যায়। হ্যাঁ, বিনা ধান 8 লবণাক্ততা এলাকায় চাষ করা যায়। তারপর হবে কি বলেছে, তারপর আমন মৌসুমে, না আমন মৌসুম না, এটা মূলত সব মৌসুমের ক্ষেত্রে উপযোগী, বাট আমন মৌসুম নির্দিষ্ট কোনো মৌসুম নয়। এরপর বলছে যে কি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তাহলে 1 আর 3 নাম্বার। এরপর দেখবো লবণাক্ততা সংবেদনশীল ফসল। আচ্ছা দেখো, লবণাক্ততা সংবেদনশীল ফসল কি কি, কারণ আমরা একটু লবণাক্ততা নিয়ে যে ছকগুলো আছে এই ছকগুলো ভালো করে আমাদের পড়তে হবে। দেখো এখানে বলছে সিম, সিম হচ্ছে সংবেদনশীল, লেবু সংবেদনশীল, তুলা হচ্ছে উত্তম। ওকে, তার মানে উত্তর হবে 1 ও 2 নাম্বার।
এরপর আমরা যাব 31 নাম্বার প্রশ্নে বলেছে বন্যা সহিষ্ণু, বন্যা সহ্য করতে পারে স্থানীয় গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা যদি বলি বন্যা সহ্য করে আমন ধানগুলোর মধ্যে কি কি, দিশারি না, দিশারি বন্যা সহ্য করতে পারবে না, বাজাইল আর ফুলকড়ি 2 8 3। আমরা একটু দেখব যে অপশনে 2 8 3 কোথায় আছে। ওকে, তার মানে এটার উত্তর হবে কি, এই যে 3 নাম্বার অপশনে আছে, তার মানে এটার উত্তর হবে 3। আমন মৌসুমের জন্য উপযোগী ধানের জাতগুলোর বলা হয়েছে, একটা বলেছে বিধান 55, বলেছে বিধান 51, তারপর বিধান 52। বিধান 55 মূলত শীত সহ্য হতে পারে, বাট এটা হচ্ছে আমন মৌসুমের জন্য উপযোগী 51 আর 52। ঠিক আছে, তার মানে 2 আর 3 নাম্বার হবে। এরপর আমরা চলে যাব 33 বলেছে জাতটির ঈশ্বর দিয়ে 38 কথা বলছে, জাতটির দৈহিক বৃদ্ধি তাড়াতাড়ি হয়। তারপর বলেছে এটা আসলে তাড়াতাড়ি হয়, ভয়াবহ বন্যাতে ক্ষতিগ্রস্ত হয় না, এটা সঠিক। এর পরিপক্কতা না, এর পরিপক্কতা তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তার মানে উত্তর হবে 1 ও 2 নাম্বার। পরবর্তীতে বলেছে 34 নাম্বার বিজে আর আই কেনাপ। আমরা যদি এটা এভাবে একটু উল্লেখ করি, বিজে আর আই, ঠিক আছে, বিজে আর আই কেনাপ, আচ্ছা কেনাপ 3, এই কেনাপ 3 আর জাতীয় ফসল, এটা ঠিক, এবং এটা বন্যা সহ্য করতে পারে, এটাও ঠিক, কিন্তু লবণাক্ততা সহ্য করতে পারে না। তার মানে এরপর ওটা উত্তর হবে 1 ও 2 নাম্বার। এরপর বলেছে যে নিচের তথ্যের আলোকে 35 ও 36 নং প্রশ্নের উত্তর দাও। শরীফ শীতকালে তার জমি ধানে ছিটা দেখতে পায়, তাপমাত্রা আরো কমার কারণে ফলন কি হয়ে যায়, আরো ব্যাপক হ্রাস পায়, সে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সময় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস নিচে নামে? মূলত তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তাহলে ধানের ছিটা দেখা দেয়, একদম এটা সোজা একটা প্রশ্ন। এরপরে দেখব শরীফের সমস্যার সমাধান হলো শৈত্য সহিষ্ণু ধানের জাত চাষ করা, শীতকালীন ফসল চাষ করা, তারপর হবে তাপমাত্রা বৃদ্ধির চেষ্টা। ও তাপমাত্রা কিভাবে বৃদ্ধি করবে, তারপর এটা শীত সহিষ্ণু ফসলই ওর চাষ করতে হবে, যেহেতু ছিটা দেখা দেয়, তাহলে এমন জাত ওকে সিলেক্ট করতে হবে যেগুলো কি শীত সহ্য করতে পারে। তাহলে উত্তর 1 ও 2, অর্থাৎ 1 হবে। এরপর চলে যাব, কি বলেছে 37 থেকে 40 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, আচ্ছা জিয়া সাহেব খরা প্রবণ, আমরা একটু দেখবো খরা প্রবণ বরেন্দ্র এলাকার বাসিন্দা আমন মৌসুম। খরা প্রবণ, আর আচ্ছা খরা প্রবণের তো আমরা জানি তাই না, 56 আর 57, আর 57 নাম্বার যে ধানটা আছে বিধান 57, সেটা আমন মৌসুমের জন্য উপযোগী। 2 হেক্টর জমিতে তিনি একটি উচ্চ ফলনশীল ধানের জাত চাষ করেন। তার মানে 56 আর 57 এই দুইটার একটাই করে, বাট দুইটার একটা কোনটা হবে, 57 হবে, কেননা আমন মৌসুম কথা বলেছে। যদি আমন মৌসুম না থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম 56 আর 57, দুইটাই কিন্তু বলতে পারতাম, বিধান 56 57। ওকে, প্রজনন পর্যায়ে সর্বোচ্চ 8 থেকে 14 দিন বৃষ্টি না হলে উক্ত জাতের ফলনে তেমন কোনো ক্ষতি হয় না। ওকে, কিন্তু এই বছর ওই অঞ্চলে খরা হয়নি। তাহলে দেখো জিয়া সাহেব এই বছর কোন জাতের ধান চাষ করেন, এটা আমরা দেখো 36 না, 36 এটা তো শীতের কথা বলছে, 55 না, তারপর দেখো 56 কিন্তু এখানে কি 56, যে এটা কিন্তু খরা সহিষ্ণু ফসল, বাট আমন মৌসুমের জন্য উপযোগী না, বাট হচ্ছে কি এটা বিধান 57 হবে। ওকে, তারপর দেখবো এই বছর জিয়া সাহেব জমি থেকে কত টন ফলন পাবে। আচ্ছা যদি বিধান 57 হয়, বছর সে পাবে কি 8 থেকে 9 টন ফসল। এরপর আমরা চলে যাব 39 নাম্বার। আচ্ছা 39 নাম্বার প্রশ্নে বলেছে এ বছর বরেন্দ্র অঞ্চল খরা কবলিত হলে, বরেন্দ্র যেখানে গাছপালা অঞ্চল সেটা যদি খরা কবলিত, জিয়া সাহেব কত টন ফলন পেতেন? সেখান থেকে কিন্তু 5 থেকে 6 টন, 6 থেকে 7 টন, দুঃখিত 6 থেকে 7 টন কি পেতেন, ফসল পেতেন। এগুলো কিন্তু বইয়ের একটা একদম হুবহু লাইনগুলো এমসিকিউ আকারে জাস্ট উদ্দীপকের সাথে মিক্সড করে দিয়েছে। এরপর উক্ত আমন ধানের জাতটি বোনা আমন, মোটেও এটা বোনা আমন না, বাট এটা কিন্তু খরা এড়াতেও পারে, সহ্য করতেও পারে, এটা কি হবে 2 ও 3 নাম্বার। ওকে, তার মানে একটা উদ্দীপক দিয়ে দেখো 4টে এমসিকিউ চলে আসছে। ওকে, এমন না যে এই ওগুলো কিন্তু মানে তোমার হচ্ছে অনুধাবনমূলক, এগুলো কিন্তু বইয়ের লাইনের হুবহু কথাগুলো তোমার 4টা প্রশ্ন করেছে উদ্দীপকে অ্যাটাচ করে। আচ্ছা, এরপর আমরা একটু চলে আসব নিচের তথ্যের আলোকে 41 ও 42 নং প্রশ্নের আমরা একটু উত্তর দিব। দেখো কি বলেছে, আজাদ মিয়া বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের
বাসিন্দা তার জমিতে ধানের ফসল কখনোই ভালো হয় না। তাহলে এই এমতো অবস্থা আসলে তার কোন ফসলটি চাষ করা উচিত? এটা মূলত বিনা ধান আট চাষ করতে হবে। বিনা ধান আট মূলত কি মোটামুটি সহ্য করতে পারে এমনকি ভালো একটা ফসল। ওকে, তারপর আমরা চলে যাব 42 নাম্বার। 42 নাম্বার প্রশ্নে বলেছে, ওকে, এরপর 42 নাম্বার প্রশ্নে বলেছে মাটির লবণাক্ততা বেড়ে গেলে উক্ত সমস্যায় ফসল জন্মাতে পারে না, গাছের পানি সংগ্রহে অসুবিধা হয়, পানির উর্বরতা বৃদ্ধি পায়। দেখো লবণাক্ততা যদি বেড়ে যদি যায় তাহলে কি হয়, সেই ক্ষেত্রে মূলত এখানে উর্বরতা কোনোদিনও বৃদ্ধি পাবে না, গাছের পানির সংগ্রহে অসুবিধা হয়, লবণাক্ত থেকে ও যে সঠিক পানিটা সেটা কি হয় অসুবিধা হয়ে যায় এবং কি ফসল জন্মাতে পারবে না। আচ্ছা, তার মানে কি যেটা লবণাক্ত সহ্য করতে পারে ওই লবণাক্ত ফসলই ওকে চাষ করতে হবে। তাহলে উত্তর হবে 1 আর 2 নাম্বার। এখন 43 নাম্বার দেখো, 43 নাম্বার প্রশ্নে একটা উদ্দীপক বলেছে, আর একটা উদ্দীপক দেখবো যে 43 ও 44 নং প্রশ্নের উত্তর দাও। হাকিম সাহেবের বাড়ি হচ্ছে খুলনা জেলা। আচ্ছা, খুলনা জেলায় সাগরের লবণাক্ত পানির অনুপ্রবেশ তার এলাকার একটি অংশকে কৃষি কাজে অনুপযোগী করে তোলে, ফলে তিনি এখন আর আগের মতো ফসল উৎপাদন করতে পারছেন না। ওকে, তাহলে এখন দেখো যে যেহেতু সাগরের লবণাক্ত প্রাণী প্রবেশ করছে তাহলে এই এলাকায় কি হচ্ছে লবণাক্ততা দেখা দিচ্ছে, রাইট? তাহলে হাকিম সাহেবের এলাকায় ফসল উৎপাদনের প্রধান প্রতিকূলতা কি? খরা, ঘূর্ণিঝড়, এটা হবে কি লবণাক্ততা। এটা 43 এর উত্তর হবে 3। এরপর আমরা দেখব 44 নাম্বার। 44 নাম্বার প্রশ্নে বলেছে যে কি বললো, একটা 44 নাম্বার প্রশ্নে উল্লেখিত উৎসের পানির অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে সুইচ গেট নির্মাণ করা হয়, বাঁধ নির্মাণ করা হয়, নদী ভরাট করা হয়। দেখো এটার জন্য সুইচ গেট, এটা যদি বলি পানি অনুপ্রবেশের জন্য, ঠিক আছে, পানি অনুপ্রবেশের জন্য কি করতে হয়, এটা নদী ভরাট করা যায় আর একটা কি সুইচ গেট নির্মাণ করা হয়। তাহলে এটা কি হবে 1 আর 3 হবে, এটার উত্তর হবে 2। এরপর আমরা চলে যাব 45 ও 46 নাম্বার প্রশ্নে। 45 ও 46 নাম্বার প্রশ্নে একটা উদ্দীপক আছে, আমিন সাহেব এবার এক জমিতে কি করে তুলা চাষ করে। আচ্ছা, তুলা, তিনি তার ফসল খরা কবলিত উৎপাদন, আচ্ছা তার মানে আমরা দেখলাম যে খরা কবলিত হওয়ায় উৎপাদন ভালো হয়নি, এই ফসলটা কি করছে খরা অবস্থায় করছে, ফলে তিনি লাভবান হতে পারেননি। আমিন সাহেব ফসল উল্লেখিত পরিস্থিতিতে কোন কৌশলে নিজেকে টিকিয়ে রাখতে পারবে? এই যে ফসলটা এই খরা অবস্থায় সে যদি টিকে থাকতে চায় তাকে পাতা ঝরানো কৌশল অবলম্বন করতে হবে। এরপর চলে যাব 46 নাম্বার। 46 নাম্বার বলেছে যে পাতা ঝরানো ছাড়া উক্ত ফসল অন্য কোন কৌশলে নিজেকে টিকিয়ে থাকতে পারবে। ওকে, সে কি করতে পারবে, এই যে অন্য ফসল, অন্য একটা পদ্ধতি, যেহেতু খরা অবস্থায় আছে তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, খরা অবস্থায় যেহেতু আছে পাতার দিক পরিবর্তন করতে হবে। কি করতে হবে, পাতার দিক পরিবর্তন করতে হবে। এরপর আমরা চলে যাব 47 নম্বর প্রশ্নে। 47 নম্বর প্রশ্নে দেখব উদ্দীপকে উল্লেখিত পরিস্থিতিতে উক্ত ফসলের কোন এনজাইম উৎপাদন করা যায়। আচ্ছা দেখো, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে খরা কবলিত অবস্থায়, এই খরা কবলিত অবস্থায় উক্ত ফসলের এনজাইমটা বৃদ্ধি পায় কোনটি, এটা হচ্ছে ইথিলিন এনজাইম। এরপর দেখব তুলার ক্ষেত্রে, ঠিক আছে। এরপর আমরা দেখব উল্লেখিত যে ফসলটা, সর্বশেষ কোশ্চেন, ফসলটা কি ধরনের, দেখো এটা হচ্ছে খরা সহিষ্ণু ফসল, এইটা সঠিক যে খরা সহিষ্ণু ফসল। এরপর বলছে বন্যা সহিষ্ণু না, এটা কারণ খরার অবস্থার কথাই বলছে। আর লবণাক্ততা, তুলা কি লবণাক্ততা সহিষ্ণু ফসল, তুলা কি উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল। তাহলে 1 আর 3 হবে। আশা করি আমাদের এই অধ্যায় টাইপ 1 যে ভিত্তিক যে এমসিকিউ আছে সেই ভিত্তিকগুলো বুঝতে পেরেছো। দেখা হয় পরবর্তী টাইপে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।